এই জঙ্গলে ঘড়ি মনে হয় কাজ করে না। জঙ্গলের অতৃপ্ত প্রেতাত্মারা এইভাবেই হয়তো তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু না, এত সহজে আমি হাল ছাড়বো না। তুমি তো আমাদের এখানে নিয়ে এসেছিলে, আর তোমার চোখ, আকাশে ওটা কি? পলাকে নিয়ে আবার এখানে এলেন কেন? নমস্কার শ্রোতা বন্ধু, শুনছেন থ্রিলার 10। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য এবং রোমাঞ্চকর গল্প। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আমাদের আজকের নিবেদন লেখিকা অনিন্দিতা নাথের কাটেরি সিরিজের অন্তিম পর্ব, আবার কাটেরি। আজকের গল্প পাঠে কৌশিক, পলার চরিত্রে অস্মিতা, অনিলের চরিত্রে শুভদীপ্ত, অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, দিদিপ্রিয়া, মলয়, আলাপন, বর্ণালী, নীল ও পূজা। চলুন শুরু করা যাক আজকের গল্প। এই এত মন দিয়ে কি পড়ছো? একজন জাপানি লেখকের উপন্যাস, টাওয়ার অফ ওয়েভস, তারই অনুবাদ পড়ছিলাম। বাহ, খুব ভালো। পুজো আসছে আর তুমি এখানে বসে গল্পের বই পড়ছো। আর আমি যে ট্যুরের কথাটা তোমাকে এতদিন ধরে বলছিলাম, সেটা মনে আছে তো? আচ্ছা, একটা কথা বলো তো পলা, তুমি সত্যি সত্যি আরেকবার ওখানে যেতে চাও? হ্যাঁ গো, আরেকবার ভৌমির দেখা পেতে চাই। আর সেই রাতে অজ্ঞান হয়ে যাওয়ার আগে ওই খাদের থেকে আমি কিছু একটা অস্বাভাবিক জিনিসকে না বেরিয়ে আসতে দেখেছিলাম। কি সেটা? এই প্রশ্নটাই গত 5 বছর ধরে নিজেকে করে চলেছি। আর ওর সঙ্গে দেখা করতে হবে। ও সবটা জানে, জানো, সবটা। আমাকে আর একবার না ফিরতেই হবে আর একবার। আচ্ছা, কি এমন আছে সেই জঙ্গলে যে ওখানে যাওয়ার জন্য তুমি তুমি এত ব্যস্ত হয়ে উঠেছো? তার থেকে চলো না আমরা কুলু মানালি ঘুরে আসি। অনিলের কথাগুলো পলার কান অবধি পৌঁছল না। ল্যাপটপে আইআরসিটিসির সাইট খুলে ট্রেনের টিকিট দেখছিল সে। আমরা যখন গিয়েছিলাম না, তখন ডাইরেক্ট ট্রেন ছিল না, জানো। এখন পেয়ে যাব হয়তো, তবে স্টেশনে নেমে গাড়ি নিয়ে পাহাড়ে উঠতে হবে। তার আগে আরুর সঙ্গে কথা বলা খুব জরুরি, খুব। ল্যাপটপ খোলা রেখেই পলা মোবাইল নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অনিল সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল 5 বছর আগের কিছু ঘটনা। 5 বছর আগে কাটেরির জঙ্গল থেকে পলা যখন ফিরে আসে, তখন সে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। মেয়ের ওই অবস্থা দেখে পলার বাবা ওকে মানসিক হাসপাতালে রেখে যেন মুক্তি পেয়েছিলেন। তারপর সৎ মায়ের চোখ এড়িয়ে প্রতি মাসে একবার করে এসে মেয়েকে দেখে যেতেন। শূন্য চোখে হাসপাতালের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকত পলা। সেই হাসপাতালে অনিল প্রথম পলাকে দেখেছিল। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে যায় অনিল। পাতালে হারিয়ে যাওয়া মানুষটাকে কাউন্সেলিং করে 1.5 বছর পর সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন ওর বাবা যখন নিতে আসেনি, বাসস্ট্যান্ডে অসহায় হয়ে বসেছিল মেয়েটা। অনিলের বিয়ের প্রস্তাবে সেদিন হাউ হাউ করে শুধু কেঁদেছিল পলা। মায়ের মৃত্যু, কাটেরির জঙ্গলে সেই ভয়াবহ অভিজ্ঞতা, সব এতদিন ধরে জমেছিল বুকে। কালবৈশাখী ঝড়ের পর তুমুল বৃষ্টি সেদিন শুধু কলকাতাকে ভিজিয়ে দেয়নি, একটা মেয়েকেও ভিজিয়ে দিয়েছিল।
আজও পলা অনিলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে কুঁকড়ে যায়। পুরনো স্মৃতি সহজে পিছু ছাড়ে না। দুর্গাপুজোর দ্বিতীয়াতে শহর সেজে উঠেছে একেবারে আলোর রোশনাইতে। গাড়ির ডিকিতে সুটকেসে ওদের যাবতীয় জিনিসপত্র বোঝাই করে ওরা যাত্রা শুরু করল কাটেরির জঙ্গলের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তাই অগত্যা নিজেদের গাড়ি ভরসা। তবে এবার পলা আর অনিল একা নয়। অনিলের ছোটবেলার বন্ধু জয়ন্ত আর তার স্ত্রী শর্মিলাও ওদের সঙ্গে বেরিয়ে পড়েছে। শর্মিলা আর জয়ন্ত দুজনেই রিহ্যাব সেন্টারে কর্মরত ডাক্তার। ফলে পলার ঘটনাটা সবারই জানা। ওদের আসার আসল উদ্দেশ্য ওই পাখিটা। দুজনেই পলার তোলা একটা ছবিতে বিশাল সেই পাখির একটা অবয়ব দেখতে পেয়েছিল। তাই অনিলের মুখে যখন শুনল ওরা কাটেরির জঙ্গলে যাচ্ছে, সেই সুযোগটা ওরা মিস করতে চায়নি। ভাই জয়ন্ত, আমার টায়ার্ড লাগলে তুই একটু সামলে নিস। আরে হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, আমি আছি তো নাকি? বলিস তো এখন থেকেই। আরে না না, এখন আমি চালাচ্ছি, তুই বরং দুপুরের পর থেকে ধরিস। আচ্ছা বেশ। পাড়ার মণ্ডপে মা এসে গেছেন, কিন্তু মুখ ঢাকা। সে অবস্থায় একবার নমস্কার করে ওরা বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। গাড়ি প্রায় ঘন্টা দুয়েক চলার পরে সকলেরই কেমন যেন ঝিমুনি আসতে থাকে। ঘড়ি বলছে 8:30। রাস্তার ধারের একটা ধাবায় গাড়িটাকে দাঁড় করালো অনিল। পলা, যা আন্দাজ করছি, রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আমরা কাল বিকেলের মধ্যেই ঢুকে যাব। কোনোভাবে শহরের যানজট থেকে বের হতে হবে। হাইওয়ে ধরলে তো আর কোনো ব্যাপারই নেই। হ্যাঁ ভাই, এই দ্বিতীয়াতাই রক্ষে। কাল থেকেই তো কলকাতার বেশিরভাগ রাস্তা বন্ধ করে দেবে। তবে আজও অল্প বিস্তর ভিড় পাবো। চা শেষ করে ওরা আবার গাড়িতে উঠল। একটা হালকা মিউজিক বাজছে গাড়িতে। জয়ন্ত আর শর্মিলা দুজনেই মোবাইলে ব্যস্ত। পলা কাঁচের জানলার বাইরে উদাস চোখে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার সম্বন্ধে কিছু তো বলো। পেছন থেকে বলল শর্মিলা। অনিল গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে রাস্তার দিকেই চোখ সোজা রেখে গাড়ি চালাচ্ছে। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আর পলার অভিজ্ঞতা মিলিয়ে পলা সবটা বলে দিল। অনিল আর চোখে তাকিয়ে দেখেছিল মেয়েটা নির্বিকারভাবে কথাগুলো বলে চলেছে। এই জঙ্গলটার একটা ডার্ক হিস্ট্রি আছে। এই লোকাল ছেলেটাকে গিয়ে ধরতে হবে, ও সব বলতে পারবে। শোনো, আমি আসতে শুনে আরও আমাকে ব্লক করে দিয়েছে। সে কি? তাহলে আমরা উঠবো কোথায়? আরে কি সমস্যা? ওই ছেলেটারই তো রুম ঠিক করে রাখার কথা ছিল নাকি? যা, এবার কি হবে? শোনো না, ওই জঙ্গলে আমরা যেখানে ক্যাম্পেইন করেছিলাম সেইখানে 1-2টো হোমস্টে খুলেছে। ওখানে বুকিং করে রেখেছি। কোনো চিন্তা করো না, জায়গাটা এমনিতে খুবই সুন্দর। তবে কাটেরের জঙ্গলটা অনেকটা গভীরে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা বাইরের দিকে থাকবো। পলার তোলা ছবিগুলো দেখতে দেখতে শর্মিলা বলল, ছবি দেখে যেটুকু বুঝলাম, খুব ঘন ভেতরটা। দিনের বেলায় কেমন গা ছমছমে পরিবেশ, গাছগুলো কত উঁচু। জঙ্গলটা এত ঘন, মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। এমনকি জানো, কম্পাসও না ব্যবহার করা যায় না ওখানে। জঙ্গলের গাছগুলো এত উঁচু আর লম্বা যে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না, শুধু গাছ আর গাছ। পলা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেখে অনিল একটু আশ্বস্ত হলো। রাতের হাইওয়ে ধরে গাড়ি হু হু করে ছুটে চলেছে। গাড়ির স্টিয়ারিংয়ে এখন জয়ন্ত। অনিল পাশের সিটে বসে আছে। পলা পেছনের সিটে শর্মিলার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অনিল একবার পিছনে তাকায়। বুঝলি জয়, যা খোঁজ পেলাম, ওই খাতটা মানে পলার কথা অনুযায়ী যেখান থেকে কিছু একটা বেরিয়ে এসেছিল, ওটা সুইসাইডাল পয়েন্ট। অনেক লোক ওই খাদে পড়ে গিয়ে মারা গেছিল।
আমার কি মনে হয় বলতো, ওই মুহূর্তে পলা সাংঘাতিক ভয় পেয়েছিল, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তাই হ্যালুসিনেট করেছে যে খাত থেকে কিছু একটা বেরিয়ে এসেছিল। আর সেই ভৌমি আর জটায়ু? অনিল আর একবার পিছন ফিরে দেখল পলা ঘুমিয়ে আছে। শর্মিলা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। গল্প না সত্যি তা জানি না রে। পলাকে পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। ওর তোলা ছবিগুলোতে পাখিটার ছায়া আমরা সবাই দেখেছি। কাটেরি জঙ্গল আমাদের জন্য যে কি নিয়ে অপেক্ষা করছে কে জানে। গুগল ম্যাপ যখন ওদের সঙ্গ ছেড়ে দিল তার আগে দেখেছিল আরও 2.5 ঘন্টার পথ বাকি। জয়ন্ত ক্লান্ত হয়ে পড়ায় অনিল এখন স্টিয়ারিং সামলাচ্ছে। একটা হালকা গান চালিয়েছে। হাইওয়ে ধরে প্রায় 100 স্পিডে গাড়ি ছুটে চলেছে। এই অনিল, বলছি সবাই তো ঘুমোচ্ছে, তোমার যদি ঘুম পায় তাহলে গাড়িটা একটু সাইড করে দাঁড়িয়ে খানিক্ষণ রেস্ট নাও না। অনিল স্টিয়ারিং থেকে চোখ না সরিয়ে বলল, আরে চিন্তা নেই, আমি সামলে নেব। তোমরা সবাই একটু রেস্ট নাও, আমার ঘুম পেলে আমি গাড়ি দাঁড় করিয়ে দেবো। বেশ। কথাটা শুনে শর্মিলা আশ্বস্ত হয়ে চোখ বুঝল। পুরনো রং ওঠা দেওয়াল, জানলাগুলো সব বন্ধ। বাড়িটার সামনে একটা বড় কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের নিচে পলা দাঁড়িয়ে আছে। ওর মনে হলো অনেক লোক একসাথে বাড়িটার ভেতরে কথা বলছে। পলা ধীর পায়ে ভেতরে ঢুকল। বাড়িটার উপরে একটা সাইনবোর্ড লাগানো আছে। নামটা স্পষ্টভাবে পড়তে পারল না, অক্ষরগুলো ভেঙে চুরে গেছে। তবে বাড়িটা পলা চিনতে পারল। ওর মায়ের মৃত্যুর পর তার সৎ মা দাদুকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। পলার মনে পড়ল বাবার সঙ্গে এই বৃদ্ধাশ্রমে সে বার কয়েক এসেছিল। প্রথমবার ঢুকেই মনে হয়েছিল এটা একটা জেলখানা। দরজা পেরিয়ে যখন ও দাদুর দিকে এগিয়ে গেল তখন ওর মনে হলো এই সেই মানুষটা, সেই শক্তপোক্ত হাসি খুশি মানুষ যে একটা বড় গাছের মতন ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতো আমাদের মাথার ওপর। আজ সে কেমন যেন শুকনো গাছের মতো হয়ে গেছে। সেই গাছটা যার পাতাগুলো সব ঝরে গেছে, একটা কি দুটো পাতা মাথার ওপরে রয়েছে খালি। হয়তো কিছুদিনের মধ্যে সেটাও ঝরে যাবে। তারপর ধীরে ধীরে কাণ্ডটা সবুজ আভা হারিয়ে একেবারে ধূসর বর্ণ ধারণ করবে। দাদুর মাথার চুলগুলো ঠিক ওইভাবে ঝরে গিয়েছিল। চোখের পাতা, ভ্রু সব সাদা। দাদু ভালোভাবে কথা বলতে পারল না, হাত দুটো চেপে শুধু তাকিয়েছিল। দিদি ভাই, বিড়াল নরম মাটিতে আঁচড়াতে পারে কিন্তু পাথরে পারে না। শক্ত হয়ে মোকাবিলা করতে শেখো দিদি ভাই, ভয় পাবে না। আমার আমার যা কিছু আছে সবই তো তোমাকে দিয়েছি। তোমাকে আর কেউ এই এই বাড়ি ছাড়া করতে পারবে না দিদি ভাই। পলা ফ্যাল ফ্যালে দৃষ্টিতে বাবাকে দেখল। দরজার বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে বাবা। এত কাঁদছো কেন বাবা? তোমার দ্বিতীয় স্ত্রীকে তো সে সময় কিছুই বলতে পারোনি। ওরে খোকা, এদিকে আয়, এদিকে আয়। আমি এখন ভালো আছি, আর মাত্র কটা দিন, তারপরে তো চলেই যাব। তুই আমার দিদি ভাইকে সামনে রাখিস রে, আমার দিদি ভাইকে সামনে রাখিস। কথাটা শেষ হতেই দাদুর শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। গঙ্গার ঘাট, চুল্লি, দাদুর চোখে তুলসী পাতা, সব দৃশ্যগুলো চোখের সামনে
পর পর বায়োস্কোপের স্লাইডের মতো সরে সরে যেতে লাগলো। চোখ বন্ধ করে নেয় পলা। চোখ খুলতেই কাটেরির খাদের মধ্যে ওকে কেউ যেন টেনে নিল। পলা, পলা, এই পলা, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? অনিলের চিৎকারে সবাই গাড়ির পিছনের দিকে ফিরে তাকালো। পলা থতমত খেয়ে উঠে বসল। গাড়িটা এখন একটা ধাবার সামনে দাঁড়িয়ে আছে। জয়ন্ত আগেই গাড়ি থেকে নেমে গেছে। অপ্রস্তুত পলা তাড়াতাড়ি চোখের জল মুছে নিল। আজ আজ অনেকদিন পর দাদুকে স্বপ্নে দেখলাম। দাদু খুব কাঁদছিল। বিচ্ছিরি বিচ্ছিরি একটা স্বপ্ন দেখলাম। তুমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আরও দাদু জানো, আরও দাদু আমায় এরকম একটা ঘটনা বলেছিল। কথাগুলো আগে আমার মনে পড়েনি। আজ আজ স্বপ্নে সেটাই দেখলাম। পলা, এই নাও, আগে চাটা খাও। থ্যাংক ইউ জয়ন্তদা। এবার বলো তো কি ঘটনা? আমি সেবার আরও দাদুর কাছে শুনেছিলাম অনেক বছর আগের একটা ঘটনা। জানো, কাটেরির জঙ্গলের পাশে আদিবাসী সম্প্রদায়ের বাস ছিল। বাড়ির যারা বয়স্ক মানুষ, প্রায় পঙ্গু হয়ে গেছেন, অথর্ব, তখন তাদেরকে না সেই জঙ্গলে ছেড়ে আসতো ওরা। প্রতি 15 দিন পর পর গিয়ে দেখতো যে জঙ্গলে ছেড়ে আসা আত্মীয় স্বজনরা সবাই বেঁচে আছে কিনা। কিন্তু লোকগুলো তো অসুস্থ ছিল। ওদের বিশ্বাস ছিল বাড়িতে রেখে সেবা করলেও ওরা তো আর সুস্থ হবে না আগের মতো, বরঞ্চ ওদের অসুস্থ জীবনটা আরও লম্বা হয়ে যাবে। তাই জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে সেখানেই ওরা তাড়াতাড়ি মৃত্যুটাকে বরণ করে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই না ছেড়ে আসা লোকগুলোকে সেখানে আর খুঁজে পাওয়া যেত না। তারা যে কোথায় গিয়ে মারা যেত কেউ জানে না, কেউ না। তাদেরকে আর কোনো দিন খুঁজে পাওয়া যেত না। তাই ওই জঙ্গলের গভীরে কেউ প্রবেশ করে না। আজও রাতের দিকে খাদের ভেতর থেকে অনেকের মিলিত কান্নার শব্দ শোনা যায়। কি, ও মাই গড, কি ভয়ানক মানুষ ওরা। অনিল, এই অনিল, কি হলো কি তোর? কি রে, তুই এরকম গম্ভীর হয়ে আছিস কেন? একটু ক্লান্ত লাগছে। আর কত দূর? আর কত দূর? ফোন তো জবাব দিয়ে দিয়েছে ভাই, কিন্তু ধাবার কর্মচারীটা বলছে আর মিনিট 20 পর বনবাংলো আসবে। কিন্তু ওরা আবার বলছে ওইখানে না যেতে, জায়গাটা নাকি ভালো না। আর যে ছেলেটা চা দিচ্ছিল ও বলছিল জঙ্গলের ভিতর থেকে কারা যেন রাতের বেলা কাঁদে, মানে ওখানে গেলে কেউ আর নাকি ফিরতে পারে না। কেন, তোমার কি ভয় করছে? হ্যাঁ, না না, একেবারেই না। কুড়ি মিনিটের রাস্তা পার করতে সময় লাগলো পাক্কা 50 মিনিট। রাস্তার বেহাল দশা। খুঁজে খুঁজে ওদের গাড়িটা শেষ অবধি কাটেরির জঙ্গলের বাইরে বন বাংলোর সামনে এসে হাজির হলো। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। গেস্ট হাউস বা সরকারি বাংলো বলতে যা বোঝায় এটা সেরকম নয়। খুব সাধারণ একটা একতলা কাঠের বাড়ি। তাহলে ফাইনালি আমরা কাটেরি জঙ্গলে এসে পৌঁছালাম। জয়ন্ত গাড়িতে বসে 2-3 বার হর্ন মারতেই একজন লোক হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। পরনে খাটো ময়লা ধুতি আর গায়ে হালকা রঙের ফতুয়া। নমস্তে, আমি ভানু, এই বাংলোর কেয়ারটেকার। ডিকি থেকে জিনিসপত্র নিয়ে ওরা গেস্ট হাউসের ভিতরে এগোতে লাগলো। আকাশে এখনো অতি সামান্য আলো রয়েছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। বনবাংলোর মধ্যে একটা হলদে আলো দেখে শর্মিলা জয়ন্তকে জিজ্ঞেস করল, এই
এখানে ইলেকট্রিসিটি নেই, মানে কারেন্ট নেই? হ্যাঁ আছে আক্কা, তবে এখন তো লোডশেডিং, তাই ওই হেরকেন জ্বলছে। তাও রক্ষে, না হলে নির্বান্ধব পুরীতে কতক্ষণই বা আর বিনা আলোতে বসে থাকা যায়। তবে এসে যাবে, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ও কারেন্ট এসেও খুব একটা লাভ নেই, সব সময় লো ভোল্টেজ, ওই আলোটুকু আর ফ্যানটুকু চলে যায়। তবে এখানকার যে আবহাওয়া, ও ফ্যানের প্রয়োজন পড়বে না। ওরা দেখল বন বাংলোয় সর্বসাকুল্যে 3টে ঘর, লাগোয়া বাথরুম আর রান্নাঘর। তবে সবচেয়ে সুন্দর বারান্দাটা, বেতের চেয়ার টেবিল এসব পাতা। ভানু একটা ঘর খুলে দিল। ঘরের মধ্যে একটা খাট, একটা আলমারি, একটা পড়ার টেবিল চেয়ার। ঘরটা বেশ বড়। পলা আর অনিল যে ঘরে ঢুকলো সেটা তুলনামূলক একটু ছোট, কিন্তু এই ঘরটার একটা সুবিধা, এর লাগোয়া একটা ছোট্ট ব্যালকনি আছে। সেটা খুললেই সামনে একটা পাহাড়, আর তার গায়ে লেগে আছে কালচে সবুজ রঙের জঙ্গল। অনেক বদলে গেছে জায়গাটা। আমরা যখন এসেছিলাম তখন জায়গাটায় অনেক লোকজন আসতো, এখন একেবারে ফাঁকা। 5 সাল আগে এখানে 2টো মার্ডার হয়েছিল। হঠাৎ ভানুর গলার আওয়াজ শুনে দুজনেই কেঁপে উঠল। পিছন ঘুরে তাকিয়ে দেখে ভানু চা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর থেকে সব বন্ধ হয়ে গেছে। তবে সরকার থেকে চায় যে এখানে লোকজন আসুক, তাই তো এই বাংলোটা বানিয়ে দিল। কিন্তু তাতে আর কি, তবুও সেই হাতে গোনা 2-4 জনই আসে। কাল সকালে গাইড আসবে, ওই যে ওই সামনের দিকটা, ওই দিকটা ঘুরে দেখাবে। একটা ওয়াটারফল আছে, ও খুব সুন্দর দেখতে। তা ওখানে আবার জঙ্গলি জানোয়াররা জল খেতে আসে। খুব ভালো লাগবে, ভালো দেখতে। পলা ব্যালকনি দিয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে আছে। ভূমি, তুমি কোথায়? চা তো জুড়িয়ে যাবে বলা। অনিল চায়ের কাপ ওর হাতে তুলে দেয়। পলা ভানুর দিকে তাকিয়ে বলল, এই তাম্বি, আরু নামে কাউকে চেনো? ও এই জঙ্গলেই গাইডের কাজ করতো। আরুকে তুমি কিভাবে চিনলে? আগে কি? আসলে আমরা এর আগে একবার ক্যাম্পিংয়ে এসেছিলাম, তখন আরুর সঙ্গে আলাপ হয়েছিল। জয়ন্ত চিকেন পকোড়া হাতে নিয়ে ঘরে ঢুকে ওদের খাটে বসে পড়ল। ভানু, চমৎকার হয়েছে। আর রাতে কি খাওয়াচ্ছ? আজ চিকেন চেটিনার আর বান পরোটা বানাবো। ও জমে ক্ষীর। বানাও বানাও বানাও। স্নান সেরে শর্মিলা পলার ঘরে আসে। আকাশের রং ততক্ষণে মুছে গেছে। সবজে জঙ্গল এখন কালো চাদরে মোড়া। শর্মিলা বলল, ভানু, তুমি রাতে থাকবে তো এখানে? না গো দিদি, এখানে আমি রাতে থাকি না। হ্যাঁ, সারাদিন থেকে কাজকর্ম করে দিয়ে সন্ধ্যের পর বেরিয়ে যাই। আজ তোমরা আছো, তাই রাতের খাবারটা বানিয়ে চলে যাব। সে কি, জঙ্গলের মধ্যে একটা গেস্ট হাউস, রাতে যদি কোনো বিপদ হয় তখন? কাটেরির খাদের দিকে না গেলে কোনো বিপদ হবে না। আর বিপদ আপদ হলেও আমার বিশেষ কিছু করার নেই। আমার ক্ষমতা তো সামান্য, বলো। তবে এখানে কিন্তু কোনো বন্য জন্তু জানোয়ার নেই, তাই তোমাদের কোনো ভয় নেই। আর এদিকে সাপের ভয়ও নেই। শুধু যেটার ভয়, সেটা ঘরের মধ্যে কিছু করবে না। তবে গাইড ছাড়া তোমরা কিন্তু জঙ্গলে যাবে না। দিনের বেলা আশেপাশটা ঘুরে দেখো, কিন্তু ওই খাদের দিকে একেবারেই যাবে না। কাল সকালে গাইড এসে পাহাড়ি ঝর্ণা দেখাতে নিয়ে যাবে। নাও, এই বন্য পরিবেশে নিজেদের মতন করে সময় কাটাও, খুব ভালো লাগবে। আমি আসি। সামনেই পূর্ণিমা। চাঁদের আলোটা উজ্জ্বল হয়ে সামনের বনের মধ্যে এমনভাবে পড়েছে যে গাছগুলো সব স্পষ্ট দেখা যাচ্ছে। ওদের খাবার গুছিয়ে দিয়ে ভানু ফিরে গেছে।
বারান্দায় বেতের চেয়ারে চায়ের কাপ নিয়ে ওরা সবাই বসেছিল। কারেন্ট থাকলেও আলোর উজ্জ্বলতা এত কম যে হারিকেন বা মোমবাতির সাহায্য নিতেই হয়। একটা মিটমিটে হারিকেন বারান্দার কোণে জ্বলছে, আর দূরে বনানীর দিকে তাকিয়ে জয়ন্ত বলে ওঠে, এরকম কোনো সন্ধ্যায় বনের ধারে বসে পাথুরিয়াঘাটা স্টেটের সহকারী ম্যানেজার হয়তো এরকমই কোনো একটা বনের দৃশ্য দেখেছিলেন। মনে আছে সেই চাঁদের মায়াবী আলোতে নুন ফেলে রেখেছিল, হরিণ এসে নুন চাটত, রাজু পাড়ে বসে সত্যচরণের সাথে কথা কইত। আমরাও যেন আরণ্যকের সেই অলৌকিক পরিবেশে পৌঁছে গেছি। সবার মনটা একটা অদ্ভুত অনুভূতিতে ভরে ওঠে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের পরিবেশটা যেন সবার চোখের সামনে ভেসে উঠেছে। আজ সবাই বেশ ক্লান্ত। কাল মনে হয় পূর্ণিমা, তো কাল রাতে আমরা সবাই জঙ্গলে যাব, ঠিক আছে? আচ্ছা, ভানু যে এতবার করে বারণ করে গেল। আরে শর্মি, এত চিন্তা করছো কেন? দিনের বেলা আশপাশটা দেখে নেব, তারপরে কিছু পথের চিহ্ন দিয়ে রাখবো, ব্যাস। হ্যাঁ, রাতে জ্যোৎস্নার আলোয় সে চিহ্ন দেখে ঠিক পৌঁছে যাব। আর এই সুন্দর মায়াবী আলোয় বনের ভেতর না গেলে হয়তো ভূমির দেখা পাবো না। এত অদ্ভুত সুন্দর জায়গা যেখানে থাকতে পারে তা একেবারে কল্পনার বাইরে ছিল বলা। রাতের খাওয়া দাওয়া শেষ করে ওরা যে যার মতন শুয়ে পড়ে। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। সূর্যের নরম আলো মুখে পড়তেই সবার মন যেন ভালো হয়ে যায়। বাংলোর বাইরে এসে দেখল ভানু ওদের জল খাবারের ব্যবস্থা করে ফেলেছে। হাসি মুখে চায়ের কাপ ধরিয়ে দিয়ে, আজ দুপুরে দেশি মুরগির রোস্ট, চিকেন কুরমা আর লেমন রাইস খাওয়াবো। আসার সময় হাট থেকে সব নিয়ে এসেছি। আজ তোমাদের দুভাবে মাংস রান্না করে খাওয়াবো, খেয়ে দেখবে, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ। জল খাবার খেয়ে ওরা জঙ্গলের ভিতরে যাবে। বন বাংলো থেকে হাত দশেক দূরে একটা ছেলে কাঁচো মাচু মুখে দাঁড়িয়ে আছে। বাংলোর বারান্দায় পলা ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বেটা, এদিকে আয়, এদিকে আয়। এরা তোর পরিচিত লোক। ছেলেটার মুখের বাঁ দিক একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, চোখে একটা কালো চশমা। পলা ছুটে যায় ওর দিকে। এসব কিভাবে হলো আরু? আরু কোনো উত্তর দিল না। পলা ভানুর দিকে তাকালো। কাটেরির সাপ লেগেছে, ও এখন আর কথা বলতে পারে না। পলা আরুর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। কালো চশমার ভিতর দিয়ে জলের ধারা নামছে। পলা ওর মাথায় হাত বুলিয়ে দিতেই কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। ওর সঙ্গে কি হয়েছিল তা কেউ জানে না। হঠাৎ করেই একদিন পুলিশ আরুকে খুঁজে পায় ওই খাদের ধারে। হাসপাতালে ভর্তি ছিল অনেক মাস। তারপর থেকে ওর একটা চোখ আর গলার স্বর হারিয়ে গেছে। আরু আরু দাদাজি কেমন আছে? এখন আর কেউ নেই। এক এক করে ওর পরিবারের সবাই শেষ হয়ে গেছে, তাই ওকে কেউ কাজেও ডাকে না। এই বাংলায় লোকজন এলে আমি ওকে ডেকে নিই, দুটো পয়সা তো পায়। এইভাবেই চলছে। গরিব মানুষের বেঁচে থাকা আর মরে যাওয়া দুই সমান। ওরা সবাই মাথা নেড়ে বাংলোটাকে ছেড়ে এগিয়ে গেল জঙ্গলের দিকে। চারিদিকের পাহাড় প্রমাণ উঁচু উঁচু গাছ। গাছের মাথাগুলো এত উঁচু যে পরিষ্কার আকাশ দেখাও যায় না। জঙ্গলের পরিবেশটা ভীষণ শান্ত, পাখির ডাক পর্যন্ত নেই। জায়গায় জায়গায় গাছের গায়ে কেউ বা কারা যেন পাথর দিয়ে কি সব অদ্ভুত অদ্ভুত চিহ্ন এঁকে রেখেছে। হাঁটতে হাঁটতে ওরা বেশ ভিতরে চলে এসেছিল। হঠাৎ অনিল পিছন ফিরে তাকিয়ে বলল, আরু,
আরও কোথায় গেল? চারিদিকে তাকিয়ে ওরা সবাই হাঁ হয়ে গেল। ওদের চতুর্দিকে গাছগুলো অতন্দ্র প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আরুর কোনো চিহ্ন নেই। আমার আমার মনে হচ্ছে জানো তো ও ও কোনো বিপদে পড়েছে। চলো চলো শিগগিরই চলো। কথাগুলো বলেই পলা জঙ্গলের ভিতরে ছুটল। অনিল, জয়ন্ত ওরা পিছন ফিরে দেখল, কিন্তু কোন দিক দিয়ে ওরা ঢুকেছিল সেই রাস্তাটাই চিনতে পারল না। চারিদিকে দেখল সবটা একই রকম। হাত ঘড়ির সময় দেখে শর্মিলা বলল, আচ্ছা একটা কথা বলো, আমরা তো 10টার সময় বাংলো থেকে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলাম, এতক্ষণ ধরে হাঁটছি, মানে অনেকক্ষণ ধরে। এখন ঘড়িতে 10টা 10 বাজে, মানে আমরা 10 মিনিট ধরে হাঁটছি মাত্র। হাউ ইজ ইট পসিবল? এটা অসম্ভব। আমরা আমরা না হলেও ঘন্টাখানেকের পথ চলে এসেছি অলরেডি। আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। জয়ন্ত নিজের হাতটা উল্টো করে দেখল, তার ঘড়িতে 10টা 10। এই বলছি, এই জঙ্গলে ঘড়ি মনে হয় কাজ করে না। চলো পলা, ফিরে যাই, চলো। সে কি, ফেরার রাস্তা কোন দিকে? আমার তো চারিদিকটাই কিরম একই রকম লাগছে। আকাশের দিকে তাকিয়েও যে বুঝবে তার উপায় নেই। ঘন কুয়াশা ঘেরা জঙ্গলটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সন্ধে নামবে। ওদের পায়ের নিচে পচা শুকনো পাতার স্তূপ। ওরা হাঁটতে থাকে কোনো একটা দিক লক্ষ্য করে। কতক্ষণ হেঁটেছে খেয়াল নেই। হঠাৎ উপরের দিকে তাকিয়ে পলা আর্তনাদ করে ওঠে, আকাশে ওটা কি? ওরা সবাই থমকে দাঁড়িয়ে যায়। অনেক দূরে উঁচু গাছের আড়াল থেকে একটা গোলাকার হলদেটে আলো ক্ষীণ হয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। চাঁদ উঠছে। আজ পূর্ণিমা। অনিলের গলা কাঁপছিল। কোনো মতে বলল, তার মানে আমরা সকাল থেকে এখানে আটকে রয়েছি। না না না, এখানে কিছু একটা গন্ডগোল আছে পলা। এতক্ষণ হয়ে গেল আমাদের কারো খিদে পাইনি। আমরা তো দুপুরবেলাতেও কিছু খাইনি। জায়গাটা এরকমই। জঙ্গলের রাস্তা ধরে হঠাৎ করে পলা ছুটতে শুরু করে। অনিল চিৎকার করে, আরে আরে কি হলো, দৌড়াচ্ছ কেন? ভৌমি, ভৌমি, তুমি কোথায়? ভৌমি, তুমি কোথায়? পলার কোনো হুঁশ নেই। একই কথা বলতে বলতে দৌড়তে থাকলো সে। খানিকটা দৌড়ে ওরা থামলো যেখানে, সেখানে পাহাড়ের গভীর খাদ, পেছনে বড় একটা গাছ আর পাশে গুহা। পলা ওখানে এসে দাঁড়িয়ে পড়ল। অনিল ওর পাশে দাঁড়িয়ে ওর হাত ধরল। এই সেই কাঠেরির খাত। এখান থেকেই। কথা শেষ করার আগেই ওরা দেখল গুহার ভেতর থেকে অনেক লোক বেরিয়ে এসে খাদের পাশে জমা হচ্ছে। জঙ্গলের মাঝে এত লোক! এরা কারা? কারা এরা? কি হলো? কারা এরা? চাঁদের মুখে মেঘের পর্দা থাকায় আলো কমে এসেছে। ওদের চোখের সামনে বৃদ্ধের দল ওদের দিকে ফিরে তাকালো। সবার চোখের ভিতর লাল বিন্দুর মতো আলো জ্বলছে। ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল খাদের ধারে। চাঁদের আলো একবার কমে গেল। সেই স্বল্পালোকে ওরা দেখল একটা বিশাল অবয়বকে খাদের উপর থেকে উঠে আসতে।
এবং সেই অবয়বকে উঠে আসতে দেখে দাঁড়িয়ে থাকা বৃদ্ধেরা একে একে ঝাঁপ দিল সেই খাদে। তাদের বিকট আর্তনাদ, কান্নার শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। অনিল পলার হাত ধরে টান দিল। জয়ন্ত আর শর্মিলা সেই দৃশ্য দেখে আর দাঁড়ায়নি। শুকনো পাতা আর ডালপালা পেরিয়ে ছুটে চলেছে। কিছুক্ষণ আগে চাঁদের আলোয় যে জায়গাটা এত লোকে ভর্তি ছিল, হঠাৎ করেই দেখা গেল সেখানে একটা লোকেরও চিহ্ন মাত্র নেই। খাঁ খাঁ করছে জায়গাটা। খানিকক্ষণ পর অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে ওরা দাঁড়িয়ে পড়ল। জঙ্গলে ছেড়ে যাওয়া আত্মারা আমাদের কিছু বলতে চাইলো। কি বলতে চাইলো? আমি বুঝেছি কাটেরে কি, যাদের এই জঙ্গলে ছেড়ে দেওয়া হতো তারা খিদে আর তেষ্টায় ধুকে ধুকে মারা গেছে। অপরিসীম রাগ আর কষ্টের মিলিত অপছায়া এই কাটেরে, এই জঙ্গল কাটেরের জঙ্গল। ওদের অতৃপ্ত আত্মা আরুকে প্রাণে মারেনি, কিন্তু ওর বিকৃত চেহারার প্রমাণ দিয়েছে কাটেরে কতটা ক্ষুব্ধ। পলা থামলে আশপাশ থেকে হো হো করে কেউ যেন হেসে উঠল। ওরা সবাই দাঁড়িয়ে পড়ল। হাসির শব্দটা খাদের মধ্যে থেকেই উঠে আসছে। চলো চলো চলো, এখানে এখানে আর এক মুহূর্ত না প্লিজ। এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। প্লিজ প্লিজ চলো এখান থেকে, চলো। ওরা হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটবে কি? যেদিকেই যায় ঘুরে ঘুরে ওরা আবার কিছুক্ষণ বাদে খাদের সামনে এসে পৌঁছয়। ওদের সবার মুখ শুকিয়ে গেছে। কিছুক্ষণ পরেই অনিল চিৎকার করে ওঠে, পলা, পলা তুমি কোথায়? খাদের ধারে গুহার পাশে মাটিতে ধপ করে বসে পড়ল অনিল। এত বড় সর্বনাশ হবে জানলে আমি আর কোনোদিন আসতাম না এখানে। অনিল, তুই এত আপসেট হোস না প্লিজ। পলার কিচ্ছু হয়নি। আমরা এতগুলো লোক আছি, নিশ্চয় খুঁজে পাবো। বেশ অনেকটা হাঁটার পর একটা ঝোড়ার সামনে এসে পৌঁছালো ওরা। এখানে একটা ঝর্ণা আছে শুনেছিলাম, কিন্তু ঝোড়ার জলটা চাঁদের আলোয় বেশ পরিষ্কারই মনে হচ্ছিল। শর্মিলা হাত দিয়ে জল স্পর্শ করতেই ওর চোখ ধাঁধিয়ে যায়। চাঁদের আলোয় জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। কাঁচের মতো পরিষ্কার সেই জল। শর্মি, এই শর্মি, কি হয়েছে? কি তুমি জলের মধ্যে ওরকম ঝুঁকে পড়ে কি দেখছো? জলের নিচে পলা আর আরু। মানেটা কি? অনিল ছুটে আসে জলের কাছে। ওরা স্পষ্ট দেখলো স্বচ্ছ জলের নিচে আরু আর পলা মনের আনন্দে সাঁতার কেটে যাচ্ছে। চারিদিকে নানা রঙের মাছ ঘুরছে। অনিল জামা জুতো খুলে নামতে যাবে এমন সময় ওকে কেউ যেন পিছন থেকে টেনে ধরে। ওরা দুজনেই বেশ ভয় পেয়ে যায়। একজন মহিলা ওর সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি? অনিল যে ভয় পেয়েছে সেটা ওর গলার স্বরে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। রাতের বেলা ওই জলে নামছিলেন কেন? পলা, আমার স্ত্রী আর আমাদের ওই গাইডকে দেখলাম জলের মধ্যে সাঁতার কাটছিল। আমি কতবার ডাকলাম কিন্তু শুনতে পেল না। আরেকবার আসুন তো, একবার ভালো করে দেখুন। এবার ঝোড়ার জল দেখে ওরা সবাই কেঁপে উঠল। সেখানে এখন পচা পাঁক আর তার থেকে বিকট দুর্গন্ধ ভেসে আসছে। একটা পাথর তুলে নিয়ে জলের মধ্যে ছুঁড়ে মারতেই সেটা ডুবে গেল। দৃশ্যটা দেখে অনিল ওখানে বসেই হাঁপাতে থাকে।
কিন্তু কিন্তু ওইখানে যে আমি পলাকে দেখেছিলাম, ওরা পরিষ্কার জলে সাঁতার কাটছিল। এটা কিভাবে সম্ভব? সব সম্ভব। এ জঙ্গল মায়া জানে, শিকারকে এইভাবেই ধরে নিয়ে যায়। পলা এখানে নেই। এ জঙ্গল মানুষের মন পড়তে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। না না না, পলাকে না নিয়ে আমি এই জঙ্গল থেকে বেরোবো না। এই জঙ্গল কাকে রাখবে আর কাকে রাখবে না, সেটা সম্পূর্ণ ওর উপর নির্ভর করছে, ওর ওপর। আমরা তো নিমিত্ত মাত্র। চলো চেষ্টা করে দেখি একবার সবাইকে বাঁচানো যায় কিনা। মহিলার পেছন পেছন ওরা হাঁটতে শুরু করল। ওরা যে রাস্তা দিয়ে এসেছিল এখন সম্পূর্ণ বিপরীত দিকে ওরা হাঁটছে। আপনাকে একটা প্রশ্ন করব? মহিলা পেছন ফিরে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। আচ্ছা, আপনি কি ভৌমি? মহিলা সেই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, পলাকে নিয়ে আবার এখানে এলেন কেন? মহিলার কথাটা কারোর কানে পৌঁছানোর আগেই কড়কড় করে অদূরে বাজ পড়ল। অন্ধকার ঘন কুয়াশার মতো চারিদিক ঘিরে রেখেছে। আকাশে মেঘের দল একসাথে জড়ো হয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আবারও বিদ্যুতের চমক। ওরা সবাই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ পলা খেয়াল করলো যে সে সবার থেকে আলাদা হয়ে গেছে। কাউকে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে কিছুক্ষণ আগেই একটা গাছের গোড়ায় খানিকক্ষণ বিশ্রাম নিতে বসে পড়ল পলা। জঙ্গলের ভয়াবহতা, কাটেরির আর্তনাদ কিছুই যেন পলাকে বিচলিত করতে পারছিল না। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল তার, ভৌমি, ভৌমি তুমি কোথায়? ওর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল। ক্লান্তিতে গাছের গোড়ায় শুয়ে পড়ে। ওর হঠাৎ করেই খুব খুব কান্না পাচ্ছিল। নিজেকেই নিজে প্রশ্ন করে, ভৌমিকে খুঁজে না পাওয়ার জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন? এতটা এতটা কষ্ট হচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? পলার মা যেদিন মারা যায়, পলা সেদিন দাদুর কোলে মুখ গুঁজে যেভাবে কাঁদছিল, আজও ঠিক সেভাবেই মাটিতে শুয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠল। কাঁদছো কেন পলা? ভৌমি, তুমি কোথায়? তুমি কোথায়? এই তো আমি তোমার কাছে আছি। পলার মনে হলো শব্দগুলো মাটির নিচ থেকে আসছে। ভৌমি, ভৌমি। গাছের মোটা দুটো শিকড় ধীরে ধীরে ওর সারা শরীর পেঁচিয়ে ধরছে। একটু নড়বার ক্ষমতা নেই ওর। একটা মোটা শিকড় ওর গলায় দড়ির মতো পেঁচিয়ে ধরল। পলার চোখ ঠিকরে বেরিয়ে আসে, নাক থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। গাছের ডালপালাগুলো এখন ঝুঁকে পড়েছে ওর মুখের ওপরে। সমস্ত ডালপালার আড়ালে একটা অতিকায় বৃদ্ধের মুখ। সে মুখে কোনো চোখ নেই, দাঁতহীন মাড়ি বের করে বিশ্রীভাবে হাসছে সে। খাদের ভিতর থেকে আবার অট্টহাসির শব্দ। পলা যেগুলোকে শিকড় ভেবেছিল সেগুলো শিকড় নয়, শীর্ণ রুগ্ন কতগুলো মানুষের আঙুল বেরিয়ে এসেছে মাটির গভীর থেকে। তাদের শরীরগুলো মাটির ভেতরে প্রথিত, মাথা আর হাতগুলো শুধু বেরিয়ে আছে। যে গাছের শিকড়ের উপরেও বসেছিল সেই গাছের নিচ থেকেই হাতগুলো বেরিয়ে
ওর শরীরটাকে যেন মাটির ভেতরে টানতে চাইছে আর সমস্বরে বলছে। ডালপালাগুলো সরে যেতেই একটা দৃশ্য চোখের সামনে দেখতে পেল পলা। উঁচু ডাল থেকে আরুর শরীরটা উল্টো অবস্থায় ঝুলছে, চোখটা ঠিকরে বেরিয়ে এসেছে, প্রাণহীন দেহটা বাতাসে অল্প অল্প দুলছে। পলা বুঝতে পারল তার হাতে আর সময় নেই, আজই তার জীবনের শেষ দিন। হঠাৎ করে অনিলের মুখটা ভেসে উঠল ওর চোখের সামনে। মানসিক হাসপাতাল থেকে ওকে সুস্থ জীবন উপহার দিয়েছিল ছেলেটা। পলা কিছুই দিতে পারেনি, এমনকি একটা সন্তানও নয়। চোখ খুলে অনিল দেখল মহিলা কোথাও নেই। চারিদিকে তাকিয়ে দেখল ওরা সেই খাদের ধারে দাঁড়িয়ে আছে। এমন একটি শব্দ শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে দেখল এক অতিকায় পাখি জঙ্গলের মাথায় গোল গোল হয়ে উঠছে। ওই তো সেই পাখিটা। জটায়ু। পাখিটা উড়তে শুরু করেছে দেখে জয়ন্ত বলল, অনিল শিগগির চলো, ওকে ফলো করতেই হবে। ওই হয়তো আমাদের পলার কাছে নিয়ে যেতে পারবে। বেশিক্ষণ দৌড়াতে পারল না ওরা। মাটির গভীর থেকে জংলি লতা সরু সরু আঙুলের মতো ওদের পা পেঁচিয়ে ধরল। একটা লতা শর্মিলার শরীর পেঁচিয়ে ওর গলা চেপে ধরেছে। শ্বাস আটকে গিয়ে মেয়েটা ফটফট করছে। জয়ন্ত উঠতে গিয়ে বুঝতে পারল ওর হাত দুটো কেউ যেন চেপে রেখে দিয়েছে। মাটির ভিতর থেকে উঠে আসা আঙুলগুলো ওকে মাটির ভেতরে টেনে নিয়ে যেতে চাইছে ক্রমশ। জঙ্গলের অতৃপ্ত প্রেতাত্মারা এইভাবেই হয়তো তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু না, এত সহজে আমি হাল ছাড়ব না। কথাটা বলেই অনিল পকেট থেকে ছুরি বের করে শিকড়গুলো কাটতে লাগলো। লোহার শিকলের মতো শক্ত সেই শিকড়, একটা কাটলে আরো দুটো মাটির গভীর থেকে বেরিয়ে আসে, ওদের পেঁচিয়ে ধরে। ভূমি বাঁচাও, আমাদের রক্ষা করো। পলার চোখ খুলে গেল, মনে হলো কেউ যেন তাকে ডাকছে। গাছের শিকড়, বৃদ্ধের মুখ, কিচ্ছু নেই। ওর হাত পাঁচেক দূরে দুটো জ্বলন্ত চোখ ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পলা এগিয়ে যায় সেদিকে। অন্ধকার থেকে তখনই তীক্ষ্ণ স্বর ভেসে এলো। পলা পাখিটার মাথায় হাত বুলিয়ে দিতেই ডানা ঝাপটিয়ে উড়ে গেল খাদের দিকে সেই পাখি। পলা পাখিটার পিছু নেয়। খানিকক্ষণ হাঁটার পর দেখতে পেল মাটিতে অনিল, জয়ন্ত, শর্মিলার অচৈতন্য দেহগুলো পড়ে আছে। সেদিকে এগিয়ে যেতে দেখল ভৌমি ওদের মাথার কাছে দাঁড়িয়ে আছে। পলার মনে হলো অনন্ত জন্ম ধরে সে যাকে খুঁজছে তার খোঁজ এইবার সম্পূর্ণ হয়েছে। সেই এক রঙের শাড়ি পরে আছে ভৌমি। ধীর পায়ে এগিয়ে গেল ওর দিকে। ভৌমি ওর চোখের দিকে তাকিয়ে এগিয়ে গেল গুহার মধ্যে। পাখিটা গোল গোল করে চক্কর কেটে এখন গুহার সামনে এসে বসল। অনিলের মাথার উপর হাত বুলিয়ে দিল পলা। অনিল চোখ খুলে উঠে বসে পলাকে সামনে দেখে দুহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পলা, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আমার ছেড়ে যেও না পলা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই তো আমি তোমার কাছে আছি, সারা জীবন থাকবো। ওদের চোখের সামনে কাটেরির খাদ শূন্য বুকে তাকিয়ে আছে। পলা উঠে গিয়ে গুহায় দেখল কেউ নেই। পাখিটার কোনো চিহ্ন নেই। ভৌমি আর তার প্রিয় পোষ্য আরো একবার ওদের প্রাণ বাঁচিয়ে চলে গেছে। ক্লান্ত শরীরটা টেনে এনে অনিলের কাঁধে মাথা রেখে পলা চোখ বুঝল। যখন ও চোখ খুলল তখন মাথার উপরে সূর্যের আলো গনগন করছে। একটা পরিচিত মুখ উদ্বিগ্ন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে।
মুখের ওপর ক্রমাগত জলের ছিটে দিয়েই যাচ্ছে। ওরা উঠে বসতেই আরও চিন্তান্বিত স্বরে বলল, তুমি কবে এলে দিদিমণি, আর কেন এলে এখানে? তুমি তো আমাদের এখানে নিয়ে এসেছিলে, আর তোমার চোখ। আরও যে ওর কথা বুঝতে পারল না সেটা ওর চোখের ভাষা দেখেই বোঝা গেল। আরও ধীর পায়ে এগিয়ে যায় বাংলোর দিকে। বাংলোর মূল দরজায় বড় একটা তালা ঝুলছে। ওরা অবাক হয়ে দেখল ওদের গাড়ি বাংলোর সামনেই দাঁড়িয়ে। গাড়ির ডিকির মধ্যে কেউ যেন সুটকেসগুলো ভরে রেখেছে। আরও এগিয়ে যায় বাংলোর দিকে। আনি এঙ্গে ইরকে। একজন মধ্যবয়সী মহিলা বাংলোর পাশ থেকে বেরিয়ে আসে। অনিল ওর সামনে এগিয়ে গিয়ে বলল, ভানু কোথায়? এনে আরু পাশ থেকে ওদের ভাষায় সেই মহিলাকে বলল, ওরা তামিল জানে না। আপ কোন? আমরা কালই বাংলায় ছিলাম। ভানু আমাদের দেখভাল করেছিল। ওই তো সকালে আরুর দিকে তাকিয়ে বলল আমাদের জঙ্গলে নিয়ে গিয়েছিল। ভানু আরও বলেছিল আরুর দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য ওর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু এখন তো দেখছি ওর কিছুই হয়নি। ইলে ইলে ইয়াদ ইলে ইয়াদ। মহিলা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে কাঁদতে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই দৌড়ে চলে গেল। আরু বাংলোর বারান্দায় বসে পড়ল। আরে এখানে হচ্ছেটা কি? আরু আরু একটু পরিষ্কার করে বলবে প্লিজ? দেখুন, আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আপনারা যাদের দেখেছিলেন তারাই পৃথিবীতে নেই। যাকে কাল বাংলোয় দেখেছিলেন উনি আমার কাকা, নরাত্মকের বাবা। পলা ম্যাডাম যখন শেষবার এসেছিলেন তখন পলা ম্যাডামের 2 কলিগের সঙ্গে নরাত্মকের লাশ খাদের ধার থেকে খুঁজে পাওয়া যায়। ওর একটা চোখ খুবলে নিয়েছিল কেউ, মুখে অজস্র আঁচড়ের দাগ। বাঙালি বাবুদের বডি 2টো পুলিশ নিয়ে গিয়েছিল, কিন্তু নরাত্মকের লাশ ওখানেই পড়েছিল। কাকা ওর অন্তিম সৎকার করেনি। গ্রামের লোকেরা ওর ওপরে খুব রেগেছিল, তাই কেউ ওর সঙ্গে কাজ করেনি। বাংলোর পেছনে যে থাকে সে আমার কাকি, নরাত্মকের মা। বাংলোর কেয়ারটেকারের কাজ করতো কাকা। কাকিমাকে নিয়ে এখানেই থাকতো। এক রাতে কাকিমা ঘুম ভেঙে উঠে দেখতে পেল কাকা একা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। কোনো মতে ছুটে গিয়ে ধরে নিয়ে আসে। কাকার কিছুই মনে ছিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে শুধু বলেছিল নরাত্মক গাছের নিচে দাঁড়িয়ে ওকে ডেকেছিল। তারপর কয়েকদিন এই ঘটনা ঘটায়। গ্রামের লোকজন একসাথে ওই খাদের ধারে নরাত্মকের দেহ খুঁজতে যায়। সবাই বুঝতেই পারে যে রাগের মাথায় ওর সৎকার না করে বড় ভুল করেছিল। ওর অতৃপ্ত আত্মা এখনো জঙ্গলে রয়েছে, কিন্তু জঙ্গলের কোথাও নরাত্মকের দেহবশেষ পাওয়াই গেল না। সবাই কাকিকে বলল এই বাংলো ছেড়ে গ্রামে ফিরে যেতে। এখানে থাকলে নরাত্মক আবার বাবাকে ডেকে নিয়ে যেতে চাইবে। ওরা গ্রামে ফিরে এসেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। যেদিন গ্রামে ফিরে গেল সেদিন রাতে কাকি ঘুমিয়ে পড়েছিল। কাকা কখন উঠে জঙ্গলে এসেছিল বুঝতেই পারেনি। পরদিন সকালে গ্রামে খুঁজে না পেয়ে জঙ্গলে এসে দেখল একটা উঁচু গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে কাকার শরীরটা ঝুলছিল। অত উপরে যে কিভাবে পৌঁছালো কেউ জানে না। নরাত্মকের শরীরের মতো কাকারও একটা চোখ কেউ খুবলে নিয়েছিল। তারপর থেকে অনেকে বলে কাকা নরাত্মককে জঙ্গলের মাঝে দেখা যায়, কিন্তু কাকি কোনোদিনও ওদেরকে দেখতে পায়নি। আরুর কথা শুনে গাছের ডালে ঝুলতে থাকা সেই শরীরটার কথা মনে পড়ল পলার। 2 ভাইয়ের মুখের মিল থাকায় নরাত্মককেই আরও ভেবে ভুল করেছিল সে। মৃত্যুর আগে ওর চরম সর্বনাশ করার চেষ্টা করেছিল নরাত্মক। সেই প্রতিশোধের আগুন আজও নেভেনি। মাথার ওপর চাঁদটা
তখন হলুদ অপার্থিব আলো দিচ্ছিল। বাংলোর বারান্দায় ওরা 4 জন পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরও বাংলোর দরজায় বড় তালা লাগিয়ে দিয়ে এগিয়ে গেল গ্রামের দিকে। অনিল তার কালো স্করপিও স্টার্ট করেছে। পেছনে দাঁড়িয়ে আছে কাটেরির জঙ্গল। গাড়ির সিটে গা এলিয়ে পলা গেয়ে উঠল, সবাই গেছে বনে আজ, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের মাতাল সমীরণে জ্যোৎস্না রাতে সবাই গেছে। শেষ হলো আমাদের আজকের গল্প আবার কাটেরি। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।